পিডিকে এই প্রজেক্টের অনুমোদন কে দিয়েছে, এই প্রজেক্টের অনুমোদন, সেই অনুমোদনের চিঠিটা লাগবে এবং এর সিগনেটরিকে সেই যে অনুমোদনের মধ্যেই পলিসিতে সব লেখা আছে সেই কপি লাগবে এবং পিডি স্বাক্ষর করবে নাকি পিডির সাথে আরও ফাইন্যান্স ডাইরেক্টর বা অন্য কেউ করবে, সেখানে যেভাবে পলিসি থাকবে সেটাকে ফলো করে আমরা সিগনেটরি যারা আছে তাদের এনআইডি, তাদের ছবি, তাদের আদার যে ডকুমেন্টগুলি আছে টিন থাকলে এগুলি আমরা নিব। বাট ম্যান্ডেটরি হলো প্রজেক্ট যে ফর্ম করা হয়েছে, যে পিডি অধীনে যে প্রজেক্টটা ফর্ম করা হয়েছে, একটা সাপোজ মেট্রো রেল প্রজেক্ট, এটা সরকারের কোন মন্ত্রণালয় দিয়েছে সেই পেপারসটা আমাকে লাগবে প্রজেক্টের, এবং এর সিগনেটরি কে কে আছে তার সাথে ম্যাচিং করে আমরা অ্যাকাউন্ট অপারেট করব। ওকে, দিস কল্ড লোকাল গভর্নমেন্ট অথরিটি অ্যাকাউন্ট। ট্রাস্ট অ্যাকাউন্ট জানার আগে আসলে ট্রাস্ট কি সেটা জানতে হবে। ট্রাস্ট অ্যাকাউন্টের ট্রাস্টি থাকে। ট্রাস্টি একটা বডি, এটার বডিতে একজনও থাকতে পারে, গ্রুপও থাকতে পারে। তো এখানে আমরা বলছি ট্রাস্ট অ্যাকাউন্ট যে লিগাল অ্যারেঞ্জমেন্ট থ্রু হুইচ ফান্ডস অর অ্যাসেটস আর হেল্ড বাই এ থার্ড পার্টি, দ্যাট ইজ ট্রাস্টি, বেনিফিশিয়ারি আদার পার্টি। ট্রাস্ট অ্যাকাউন্টে ট্রাস্টি থার্ড পার্টি, বেনিফিশিয়ারি আদার পার্টি। ট্রাস্টি হলো যে ফান্ড দিচ্ছে, এই ফান্ডটা কোন কাজে ব্যবহৃত হবে তার একটা পলিসি গাইডলাইন আছে। যেমন আঞ্জুমান মফিদুল ইসলাম একটা ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত, তার ডিটেইলস একটা গাইডলাইন আছে যে এর পরিচালনায় কে কে থাকবে, কোন ধরনের লোক থাকবে, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক থাকতে হবে, অবসরপ্রাপ্ত একজন বিচারপতি থাকতে হবে, এই ধরনের অনেকগুলি ক্রাইটেরিয়া আছে। তো সেই পলিসি মোতাবেক ডকুমেন্টস নিয়ে আমি ট্রাস্টি অ্যাকাউন্ট খুলতে পারি। তো ট্রাস্ট অ্যাকাউন্টের যদি ট্যাক্স এক্সাম্পটেড থাকে সেক্ষেত্রে ট্যাক্স এক্সাম্পটেড কপি আমাকে দিবে, ট্যাক্স হবে না। তারপরে AML CFT রিলেটেড অ্যাক্টিভিটিস অনেক ক্ষেত্রেই হতে পারে, সেটা আমাকে খেয়াল করতে হবে, সেটা মনিটর করতে হবে। এই ডকুমেন্ট যা আছে, ট্রু কপি অফ ট্রাস্ট ডিড, ট্রাস্টিরা যে ট্রাস্ট ডিড করতে হয়েছে এটা মোস্ট ইম্পর্টেন্ট, তার ট্রু কপি আমাকে দিতে হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাটাচড বাই অথরাইজড সিগনেচারি, যে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই ট্রাস্টির সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে। আমরা আঞ্জুমান মফিদুল ইসলামের কথা বলেছি। আঞ্জুমান মফিদুল ইসলাম খুব ছোট্ট পরিসরে শুরু হয়েছিল, আজকে এটা অনেক বড় একটা প্রতিষ্ঠান। সো এখানের যে এখন অনেক বড় প্রতিষ্ঠান হয়ে গেছে, আমি যদি এই তার ট্রাস্টি ডিড অনুযায়ী পলিসি দেখে এর সিগনেটরি কে সেটা না করে এখানে যদি কোনো স্ক্যাম হয় দেন ব্যাংকার উইল বি রেসপন্সিবল। সো আমাকে ট্রাস্ট ডিড একটা ভালো করে পড়তে হবে এবং ট্রাস্ট ডিডের সাথে ম্যাচ করে রেজুলেশন দিয়ে আমি অ্যাকাউন্ট ওপেন করব। আমরা বারবার বলছি রেজুলেশন পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে পার্টনারশিপ ডিডের সাথে ম্যাচ করতে হবে, লিমিটেড কোম্পানির সাথে অ্যাসোসিয়েশন আর্টিকেলসের সাথে মিলতে হবে। আমরা ট্রাস্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে বলছি যে ট্রাস্ট ডিডের সাথে ম্যাচ করে রেজুলেশন দিতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এক্সিকিউটরস অ্যাকাউন্টে এক্সিকিউটর কে? এক্সিকিউটর হলো একজন ব্যক্তি হতে পারে বা কোনো প্রতিষ্ঠানের ওনার হতে পারে, প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল অথবা ব্যক্তি মারা যাওয়ার পর তার যে অ্যাসেট আছে সেই অ্যাসেটের বন্টন বা ব্যবহার যার উপরে পড়তায় তাকে আমরা এক্সিকিউটর বলি। যেমন এক্সিকিউটরকে একজন ব্যক্তি তার অনেক সম্পদ রেখে সে চলে গেছে, যাওয়ার আগে উইল করে গেছে, সে একটা উইল করে গেছে যে আমার এই সম্পদ আমি মৃত্যুর পর এই মধ্যে বন্টন করা হবে এবং অমুক ব্যক্তি বন্টন করবে বা এই গ্রুপ বন্টন করবে, এই প্রতিষ্ঠান বন্টন করবে, দ্যাট ইজ এক্সিকিউটরস অ্যাকাউন্ট, দ্যাট ইজ কল্ড এক্সিকিউটর। যে এটা এক্সিকিউট করবে মৃত্যুর আগে না, এই উইল মৃত্যুর পর এই উইল যে বাস্তবায়ন করবে তাকে আমরা এক্সিকিউটর বলছি। ওকে, আবার দেখা গেল যে এটা এক্সিকিউটর একটা কোম্পানি উইন্ড আপ হয়েছে, দেউলিয়া হয়ে গেছে, সেই ক্ষেত্রে এক্সিকিউটর নিয়োগ দিচ্ছে কোর্ট নিয়োগ দিচ্ছে যে তোমাকে আমি এক্সিকিউটর নিয়োগ করলাম, তুমি এই সম্পদ এটাকে লিকুইড করে ব্যাংকের লোন আছে, তার ডাইরেক্টর আছে, তার আদার লোন আছে বা আদার কার আছে কীভাবে দেওয়া হবে অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ দ্য কোর্ট আমরা সেটাকে ডিস্ট্রিবিউট করব। এই যে ডিস্ট্রিবিউট করবে ব্যক্তি হোক
বা গ্রুপ অফ পিপল হোক, তাকে আমরা বলছি এক্সিকিউটর। এই এক্সিকিউটররা ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট নাও করতেও পারে, যদি ইনস্ট্রাকশন থাকে বা এক্সিকিউটর মনে করে ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, ব্যাংকে এসে অ্যাকাউন্ট খুলবে। তো অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমার কী লাগবে? আমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট হলো আমার উইল, কপি অফ উইল, যে উইল করে গেছে সেই উইলের কপি আমাকে দিতে হবে, অথবা কোর্টস অর্ডার, এটা দিতে হবে। আর যে এক্সিকিউটর থাকবে তার এনআইডি, তার ছবি, তার আদার্স ডকুমেন্ট সব কিছুই লাগবে। আর এখানে আরেকটা জিনিস হতে পারে যে এক্সিকিউটর যে আছে তার যে অ্যাসেট লিকুইড করে ডিস্ট্রিবিউট করবে, যাদের নামে ডিস্ট্রিবিউট করবে তাদের নামেও ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ব্যাংকে করে ব্যাংকের মাধ্যমে সে ডিস্ট্রিবিউট করতে পারে। দ্যাট শুড বি গুড। ব্যাংক অ্যাকাউন্ট করা দরকার কেন? ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডিস্ট্রিবিউট করলে যারা এর বেনিফিশিয়ারি তাদের মধ্যে কনফ্লিক্টটা অনেক কমে আসে, যে ব্যাংকে অ্যাকাউন্টে করে সেখান থেকে একদম রেকর্ডেড সব কিছু একদম ভালোভাবে সবার মাধ্যমে জাস্টিফাই করা হয়েছে। সো আমরা যখন এক্সিকিউটরস অ্যাকাউন্ট খুলব, ব্যাংকের রেসপন্সিবিলিটি হলো আমাকে দেখতে হবে তার উইল বা কোর্টের অর্ডারে কিভাবে এটাকে এক্সিকিউট করতে বলেছে, কে এক্সিকিউট করবে, হু, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, নাকি গ্রুপ অফ পিপল। ওকে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। These are the content of the synopsis. আমি একবার আমাদের অপারেশনস পলিসি গাইডলাইন, ব্যাংকের সার্কুলার আমরা ভালোভাবে জানবো, এটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করব, আমাদের কেরিয়ারকে ভালোবাসবো। কেরিয়ারকে ভালোবাসতে হলে আমাকে এফিশিয়েন্ট হতে হবে অ্যাজ ওয়েল এজ ইফেক্টিভ হতে হবে। আমাকে স্মার্ট ব্যাংকার হতে হলে এফিসিয়েন্সি, ইফেক্টিভ দুটোই দরকার। সো আমরা সবাই আশা করব, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা, আমি আশা করব আমি যে কথাগুলি বলেছি সেই কথাগুলি আমার যে সিনপসিস আছে এর সাথে মিলিয়ে দেখবেন, এবং যে পয়েন্টগুলি আমি বলেছি কাজ করতে গেলে সেই পয়েন্টগুলিতে আপনারা বেশি কনফ্লিক্টে পড়ে যান, এবং সেগুলি যেন কনফ্লিক্ট না হয় সেই জন্য এই পয়েন্টগুলি আমি আলোচনা করেছি। এবং এখানে যে পয়েন্টগুলি আছে সেই পয়েন্টগুলি আপনারা দেখলে আশা করি অ্যাকাউন্ট ওপেনিংয়ের ব্যাপারে আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। আরেকটা জিনিস বলি, অ্যাকাউন্ট ওপেনিং ইজ দ্য গেটওয়ে। অ্যাকাউন্ট ওপেনিংই হলো ব্যাংক কাস্টমার রিলেশনশিপের গেটওয়ে, এটা হলো মেইন গেট, এটা দিয়ে প্রবেশ করতে হয় ব্যাংকে, তারপরে ব্যাংকে সবই করতে পারে। সো আমরা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রতিষ্ঠানে হোয়াইট হাউসে যাওয়ার আগে ফার্স্ট যে গেট আছে সেই গেটের সিকিউরিটি সবচেয়ে বেশি থাকে। সো আমাদের দায়িত্বপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজারদের উদ্দেশ্য বলবো যে আপনারা অ্যাকাউন্ট ওপেনিংয়ে এফিশিয়েন্ট, নলেজেবল, ইফেক্টিভ অফিসারদের বসাবেন, তারা যেন অ্যাকাউন্ট ওপেনিংয়ে কোনো প্রকার গ্যাপ না থাকে, কোনো প্রকার ঘাপলা না থাকে, কোনো প্রকার লয়ের ব্যত্যয় না ঘটে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা যদি কেউ প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়ে, অ্যাকাউন্ট ওপেনিংয়ের একদম সবগুলি পয়েন্ট তার ভালো করে জানা হয়ে যায়। আমরা এখন দেখছি অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, প্রাতিষ্ঠানিক ফর্মটাই আমি দেখাচ্ছি। অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে যেখানে এক হিসাব খোলার, হিসাবের শিরোনাম বাংলায়, ইংলিশে লেখা আছে, অ্যাকাউন্ট নাম্বার, এগুলি লিখবেন, এগুলি নিয়ে আমি কথা বলছি না। এই যে দেখেন, হিসাব খোলার জন্য নিম্নলিখিত কাগজপত্র দিয়ে দলিলাদি প্রয়োজন, এখানে লেখা আছে সব। এর বাইরে আরও যেগুলি লাগে আমরা সব সিনপসিসে দিয়েছি। এখানে যে জায়গাগুলিতে একটু কনফিউশন হয় আমি সেই জায়গাগুলিতে অ্যাড্রেস করছি। ট্রেড লাইসেন্স নাম্বার, এখানে অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে লেখা আছে ট্রেড লাইসেন্স নাম্বার। ট্রেড লাইসেন্স নাম্বার, ট্রেড লাইসেন্সের তারিখ, ইস্যুকারী কর্তৃপক্ষ। ওকে, আমরা ট্রেড লাইসেন্স দিছি, নাম্বার দিছি, ইস্যুকারী কর্তৃপক্ষ। ডান দিকে লেখা আছে 3 নম্বরে নিবন্ধন নম্বর, তারিখ, নিবন্ধনকারী কর্তৃপক্ষ। এখন একটা প্রপারেটরশিপ কনসার্ন, আমি কনফিউজড হয়ে যাচ্ছি, এটার আবার নিবন্ধন কোথায় পাবো, নিবন্ধন কই? নো, প্রপারেটরশিপ কনসার্নের ক্ষেত্রে তো আলাদা নিবন্ধন নাই, সেক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। বাট আমি যখন আরজিএসসি রেজিস্ট্রেশন থাকবে, এটা লিমিটেড কোম্পানি অথবা পার্টনারশিপ কোম্পানির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা তখন ওই লিখবো যে নিবন্ধন নম্বর লিখবো, নিবন্ধন কয় তারিখ আছে সেই তারিখ দিব, এবং নিবন্ধন কর্তৃপক্ষ যদি আরজিএসসি হয় আরজিএসসি, নোটারি হলে নোটারি, আমরা সেই কর্তৃপক্ষ দিব। ওকে, এনজিও ব্যুরো হলে এনজিও ব্যুরো, যদি সমাজ কল্যাণ মন্ত্রণালয় হয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সেটা নিবন্ধন নম্বর এবং তারিখ। আর বাকি যেগুলি আছে সবই আপনারা বুঝবেন। আরেকটা জায়গায় আমি একটু দুটো জায়গায় অ্যাড্রেস করব, সেটা হলো এগ্রিমেন্ট। এই যে চুক্তি, এখানে লেখা আছে শর্তাবলী। এখানে দেখবেন যে প্রত্যেকটা অ্যাকাউন্টের, সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে, কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আলো দেয়া, মুদারা বা কী চুক্তি আছে, এই চুক্তিগুলি এখানে লেখা আছে। এই জন্য কিন্তু আমরা এটাকে কন্ট্রাক্ট বলছি। মুদারবা, টার্ম ডিপোজিটের ক্ষেত্রে, স্কিমের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে সেখানে কন্ডিশনগুলি লেখা আছে।
সেই কন্ডিশনগুলি অ্যাড্রেস করে গ্রাহক স্বাক্ষর করছে মানেই ব্যাংকার কাস্টমার এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট হচ্ছে। রিস্ক গ্রেডিং করার পরে ট্রানজ্যাকশন প্রোফাইলে আমরা কি দেখি? ট্রানজ্যাকশন প্রোফাইলে আমরা আমাদের অফিসাররা কাজ করতে গিয়ে একটু বিব্রত হয়ে যায় ভুল করে। এখানে লেখা আছে যে ডিপোজিট এবং উইথড্রয়াল অর্থাৎ জমা এবং উত্তোলন আলাদা করে দেওয়া আছে। এখানে প্রথমেই লেখা আছে যে মাসিক সর্বোচ্চ মাসিক সম্ভাব্য মাত্রার সংখ্যা, মাসিক কতগুলি আমি ট্রানজ্যাকশন করব, জমার সংখ্যা সব সম্ভাব্য 10টা 20টা 30টা এটা। আর পরের কলামে আছে সর্বোচ্চ কত অ্যামাউন্ট, একবার একসাথে সর্বোচ্চ কত অ্যামাউন্ট হতে পারে। তো একসাথে সর্বোচ্চ যদি 50 লাখ হতে পারে, 5 লাখ হতে পারে, 1 লাখ হতে পারে, 50,000 হতে পারে। তারপরে লেখা আছে মাসিক কত। আমরা যে ভুলটা করি সর্বোচ্চ দিছি 5 লাখ টাকা আর এখানে দিছি যে প্রতি মাসে 30টা ট্রানজ্যাকশন হবে, আমরা 30কে 30 দিয়ে 5 দিয়ে গুণ করে ওখানে লিখে দিই, বাট এটা ইনকারেক্ট, এটা সঠিক না। ওখানে বলা আছে যে সর্বোচ্চ অ্যামাউন্ট কত, এক মাসে আপনার সর্বোচ্চ কত অ্যামাউন্ট হতে পারে, আমার সর্বোচ্চ চেক 5 লাখ হতে পারে, এটা হলো কথা। আর প্রতি কতগুলি জমা হবে, 20টা জমা হতে পারে, 30টা হতে পারে। মোট অ্যামাউন্ট 5 লাখ ইন্টু 30 হবে না, মোট অ্যামাউন্ট কাস্টমারই বলবে যে মাসে অ্যাভারেজে কত লেনদেন হতে পারে, 5 কোটি হতে পারে, 20 লাখ হতে পারে, 10 লাখ হতে পারে। ওকে, এই জায়গাটা আমাদের অফিসাররা প্রায় ভুল করে 5 দিয়ে 30 দিয়ে গুণ দিয়ে ওখানে লিখে দেয়, এটা হবে না, এটা ইনকারেক্ট। উইথড্রয়ালের ক্ষেত্রেও সেম। আরেকটা বিষয় হলো সোর্স অফ ফান্ড। সোর্স অফ ফান্ডের ক্ষেত্রে আমরা করি কি, সোর্স অফ ফান্ডে আমরা ভুল করি, সোর্স অফ ফান্ডের জায়গায় লেখা সঞ্চয়, সোর্স অফ ফান্ডের জায়গায় লেখা স্বামী রায়, সোর্স অফ ফান্ডের জায়গায় লেখা চাকুরি। নো, স্পেসিফিক বলতে হবে। যার অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট হোল্ডার যদি স্কুলের শিক্ষকতা করে থাকে, শিক্ষক স্কুলের নাম দিতে হবে, বা জিএম অমুক গার্মেন্টস, বা ব্যাংকার এই কর্মকর্তা অমুক ব্যাংক, অন্ততপক্ষে এতটুকু স্পেসিফাই করতে হবে। সোর্স অফ ফান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। সো সোর্স অফ ফান্ডটাকে আমরা স্পেসিফাই করতে হবে, ঘর পড়তে হবে সঞ্চয় লিখে, আমি অনেক অ্যাকাউন্ট ফর্ম পাওয়া যাবে অফিসাররা লেখা থাকে সঞ্চয়, নো। ওকে, সো আরেকটা জায়গায় ভুল করে থাকি আমরা, সেটা হলো এসবিএস। দেখেন ব্যক্তি পর্যায়ের ট্যাক্স হলো 10%, 15%। ট্যাক্স রিটার্নের অ্যাকনোলেজমেন্ট স্লিপ থাকলে 10%, না থাকলে 15%। কিন্তু প্রতিষ্ঠানের ট্যাক্স কিন্তু 30%, 30%। তো আমরা দেখা গেল যে একটা অ্যাকাউন্ট খুলতে আসছে সোসাইটি কি একটা অ্যাপার্টমেন্টের সোসাইটি, আমরা সেখানে এটা প্রতিষ্ঠান দিয়ে রাখছি, সেটা কর্পোরেট চলে গেছে এবং 30% ট্যাক্স কাটছে, তারপরে কাস্টমার এসে হাউকাউ করছে। সো এসবিএস কোড দেওয়ার ক্ষেত্রে এসবিএস এর যে গাইডলাইন আছে, অন্ততপক্ষে কোন প্রতিষ্ঠানকে কত না কোন কোডে এন্ট্রি দিতে হবে, কারণ আমার সিস্টেম তো বোঝে না। আপনি অ্যাপার্টমেন্টে থাকেন, 5-10টা ফ্যামিলি বা 15টা ফ্যামিলি মিলে একটা সোসাইটি আছে, সে অ্যাপার্টমেন্টের নামে অ্যাকাউন্ট খুলেছে সোসাইটির নামে, তারা সিম্পল 20-50 হাজার টাকা লেনদেন করে। এটাকে যদি আপনি কর্পোরেটের ওই এসবিএস এর সেই কোড নাম্বার দিয়ে এন্ট্রি দেন, তাহলে ও যদি প্রফিট যা করবে, ও যদি করে এমটিডিআর করে, এমটিডিআর যা প্রফিট পাবে, প্রফিট থেকে 30% ট্যাক্স কেটে নেবে, হয় সেখানে তার হাইয়েস্ট 15% কাটার কথা। সো এই বিষয়গুলি আমরা একটু খেয়াল করব। আবারও আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা লাইন পড়বেন, অন্ততপক্ষে 1-2 বার পড়বেন। পড়লে আপনাদের অনেক কোশ্চেনের জবাব অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে আছে। যেমন কিছু প্রবলেম হয়, সেভিংস অ্যাকাউন্টে আমি টাকা রাখলাম, প্রফিট পেলাম না কেন? যেমন সেভিংস অ্যাকাউন্টে সপ্তাহে 2 বারের বেশি ট্রানজ্যাকশন করলে পুরো মাসের প্রফিট দেওয়া হয় না। সেভিংস অ্যাকাউন্টে 25%-এর বেশি টাকা উত্তোলন করলে প্রফিট দেওয়া হয় না পুরো মাসের। এই বিষয়গুলি কাস্টমারের সাথে শেয়ার করতে হবে। আমার স্কিম ডিপোজিটের কিছু আছে, যেমন ডাবল বেনিফিট, ট্রিপল বেনিফিট, তারপরে মান্থলি ইনকাম স্কিম, ম্যাচুরিটির পরে কোনো প্রফিট দেওয়া হয় না। এগুলি কাস্টমারের সাথে শুরুতেই কাস্টমারের সাথে এটা ইনফর্ম করতে হবে কাস্টমারকে, এবং ম্যাচুরিটি লিস্ট বের করে কাস্টমারকে মেসেজ দিতে হবে যে আপনার এটা ম্যাচুরিটি হয়েছে, ম্যাচুরিটির পরে আপনি আর কোনো প্রফিট প্রাপ্য হবেন না, কাজে আপনি এটা এনক্যাশ করেন অথবা এনক্যাশ করে আবার নতুন করে করেন। ওকে, সো সবাইকে অনেক ধন্যবাদ। আমরা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, দিস ইজ এগ্রিমেন্ট। আপনি চিন্তা করেন যে আপনি কাস্টমারের সাথে এগ্রিমেন্ট করছেন, সেই এগ্রিমেন্টের যে কন্টেন্টগুলি আপনার জানা প্রয়োজন কিনা, দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। আবারও বলছি, অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে ভালো করে পড়বেন, অনেক কোশ্চেনের জবাব আপনারা এখানে পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।